বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় হবে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে ২০৩৩ সালে শেষ হবে কাজ। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37%, তারা উপকারভোগী। 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। পদ্মা ব্যারেজে পাল্টে যাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষি। উপকার পাবেন 24 জেলার প্রায় 7 কোটি মানুষ। নদ নদীর নাব্যতা ফেরার আশা। পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত্র মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে। আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দাওয়া দীর্ঘদিনের অবশ্যই সাকসেসফুল হবে। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটাই বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। 70 ভাগ রোগী গ্রামের। পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একের পর এক বিস্ফোরণ। এবার বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে আগুনে দগ্ধ 12। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বর্গফুটে 2 টাকা বাড়লো কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম 62 থেকে 67 টাকা। ঢাকার বাইরে 57 থেকে 62 নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং এআই ক্যামেরায় নজরদারিতে রাজধানীর ট্রাফিক। নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, জরিমানা। 8টি পয়েন্টে চালু শৃঙ্খলা ফেরাতে শুধু প্রযুক্তি নয়, নীতিগত পরিবর্তনের তাগিদ। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগুলো বিএনপি সরকার। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৩৪,৪94 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন পায়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানান ২০৩৩ সালে শেষ হবে প্রকল্পের কাজ। বলেন, ব্যারাজ হলে দেশের 24 জেলায় প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবেন। ১৯৬০-এর দশকে রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। এর 15 বছর পর ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেল 50 বছরে পানির অভাবে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে, তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার চলতি অর্থবছরের 11তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে 7 বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন হলে উপকার পাবে দেশের 24টি জেলার প্রায় 7 কোটি মানুষ। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37%, তারা উপকারভোগী। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। 35,000 কোটি টাকার প্রজেক্ট, 535, এক বছর 5,000 কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। তবে গঙ্গা চুক্তি নবায়নে 2 দেশের কমিশন কাজ করছে। আলোচনার খুব একটা প্রয়োজন নেই। যেটা আলোচনার দরকার, গঙ্গা চুক্তি সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। আগামী বাজেটের পরেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী। কারিগরি সমীক্ষা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পদ্মা ব্যারেজ তৈরি হলে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে আশাবাদী সংশ্লিষ্টরা। প্রতি বছর খরায় হাহাকারের গল্পের সমাপ্তির আশায় মুখিয়ে আছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা ব্যারেজের মাধ্যমে নদ নদীর নাব্যতা ফেরার পাশাপাশি ভূগর্ভস্থ পানিরও ভারসাম্য রক্ষা হবে।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় রাজবাড়ীর পাংশায় হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এর মাধ্যমে সংরক্ষণ করা যাবে বর্ষার বিপুল জলরাশি। শুষ্ক মৌসুমে পানির অভাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ বিঘ্নিত হয়। প্রতি বছরই লোকসান গুনতে হয় কৃষকদের। ব্যারেজ হলে আমূল বদলে যাবে তাদের ভাগ্য। পদ্মাতে যদি পানি ঠিক থাকে তাহলে আমাদের দ্বীপে পানি সমস্যা হবে না। পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত্র মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে, সবকিছু দিক দিয়ে ভালো থাকবে আমাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু আঞ্চলিক নয়, জাতীয় অর্থনীতিরও গেম চেঞ্জার হতে যাচ্ছে এই প্রকল্প। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটা বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারবো। রূপপুর পাওয়ার প্ল্যান্ট হয়েছে, তাদের কুলিং পারপাসে যে ওয়াটারটা প্রয়োজন সেই ওয়াটারটাও আমরা সাফিসিয়েন্ট পাবো। সংশ্লিষ্টরা বলছেন সমন্বিত এ পানি ব্যবস্থাপনায় গড়াই, আড়িয়াল খাঁ সহ শাখা নদীগুলোর নাব্যতা ফিরে আসবে, লবণাক্ততা রোধ করে রক্ষা করা যাবে সুন্দরবনকে। এছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানির যোগানও নিরবচ্ছিন্ন হবে। এই সরকার এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমরা মনে করি যে ভালো একটা উদ্যোগ আর কি। এটা সাকসেসফুল হলে আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দেওয়া দীর্ঘদিনের, আমরা যেটা নিয়ে আন্দোলন করেছি সেটা অবশ্যই সাকসেসফুল হবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে প্রায় ২,৯০০ বিলিয়ন লিটার পানি ধরে রাখা সম্ভব হবে। প্রাণ ফিরে পাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ প্রকল্পগুলোও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। হামা উপসর্গ নিয়ে 24 ঘন্টা মারা গেছে আর 8 শিশু, হাসপাতালে ভর্তি 1615 জন। চিকিৎসকরা বলছেন উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 70% বেশি রোগী ঢাকার বাইরের। অভিভাবকদের অভিযোগ, জেলা পর্যায়ে হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়ে ঢাকায় এসেছেন তারা। ঢাকার 2 সিটিতে হামের প্রকোপ কিছুটা কমলেও বাড়ছে আশেপাশের এলাকায়। সচেতনতার অভাব ও ঘন বসতি হওয়ায় বিভিন্ন জায়গায় সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। অভিভাবকরা বলছেন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়েই ঢাকায় এসেছেন তারা। যশোরে আরদিনির থেকে আবার শিশু হসপিটাল থেকে 2 জায়গাতে ফেরত দিচ্ছে, দেওয়ার পরে তাই ওই জায়গাতে আপনার বলছে একবার সরাসরি এই জায়গা নিয়ে আসতে। 1 সপ্তাহ থাকার পর আর হাম ওঠার পরে আমাদেরকে বলছে যে ওকে অন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তথ্য মতে ঢাকায় চিকিৎসাধীন 70% বেশি মহানগরীর বাইরের বাসিন্দা। তাই ফার্মেসি নির্ভর না হয়ে উপসর্গ দেখা মাত্রই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। যেহেতু এটা হামের সিজন চলছে, তার মানে এখন কোনো রোগী উচ্চমাত্রার জ্বর নিয়ে হলেই তাকে হাম ধরে রেখে চিকিৎসা দিন এবং এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে মহাপরিচালক জানান এরই মধ্যে 95% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি। যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে সরিয়ে এনে প্রিভেনশন এবং প্রমোশন কেন্দ্রিক ব্যবস্থায় পরিণত করতে পারি, সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, হামের পর নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা প্রতিরোধে হাসপাতালগুলোকে নির্দেশনা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়। পোস্ট মেজর যে স্টেটটি আছে, এই স্টেটটিতে কিভাবে অ্যাড্রেস করা যায়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিন। এই ঘটনায় দগ্ধ 12 জনকে ভর্তি করা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আহতদের খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে মধ্যাহ্নভোজের সময় হঠাৎই তীব্র বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হন 12 জন। স্বজনরা বলছেন কাজ শেষে কর্মকর্তা কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন, এ সময় দুর্ঘটনা ঘটে। দ্রুত দগ্ধদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খেতে যাওয়ার পরে ভাত নিতেও পারে না, এরই মধ্যে এটা বিস্ফোরণটা হয়ে গেছে। দেখি যে আমার জামাইয়ের সমস্ত মুখ পোড়া, এটা পোড়া, তারপর আরো ওই 10-12 জন, ওদেরও অনেকেই সিরিয়াসলি ছিল। দগ্ধ 3 জনের অবস্থা গুরুতর জানিয়ে চিকিৎসক বলছেন 6 জনের শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 জন পেশেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক বেশি,
এবং 6 জনের ইনহেলেশন ইনজুরি টোটাল আছে এবং বাকি 6 জনের ইনজুরিটা তুলনামূলক কম। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তারা বলছেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। উই আর হোপফুল যে আল্লাহ তাআলা সবাইকে সেভ করবেন, আমাদের বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। চলতি সপ্তাহেই নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মূলধারার স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কমিটি গঠন করা হয়েছে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানান, সব অবকাঠামোতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি এসব পরিবারগুলোকে সামাজিকভাবে কিভাবে ভালো পরিবেশ দেয়া যায় সে ব্যাপারেও পরিকল্পনা করছে সরকার। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানান, সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে কাজ করতে চান প্রধানমন্ত্রী। সে লক্ষ্যে প্রতিবন্ধীদের এগিয়ে নিতে একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। সমস্যা চিহ্নিত করে সমাধানে ভুক্তভোগীদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান ববি হাজ্জাদ। যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো হয় সেখানে আসলে বিভিন্ন বিল্ডিংগুলোতে তার অ্যাক্সেসিবিলিটি থাকে না, হুইল চেয়ার নিয়ে তারা যেতে পারেন না, ওয়াশরুমগুলো অ্যাক্সেসেবল থাকে না, সেই জায়গাগুলোতে আমরা টার্গেট করে কাজ করার চেষ্টা করছি। তাদের ফ্যামিলিকেও কিভাবে একটা ভালো পরিবেশ দেওয়া যায় সে সকল বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে নিয়ে একত্রিত করে অ্যাক্টিভিটি শুরু করাচ্ছেন এবং যেভাবে করাচ্ছেন যে আপনার প্রতিবন্ধী কমিউনিটির রিপ্রেজেন্টেটিভরা যেন থাকে, তাদের থেকে ওটার সম্বন্ধে বেশি আর কারো জানা সম্ভব না। এই কারণে এই যে আজকে প্রতিবন্ধীদের নিয়ে এতগুলো 6-7টা মন্ত্রণালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বসিয়েছেন, একটা কমিটি করে দিয়েছেন, সেখানেও প্রতিনিধিত্ব আছে। নারায়ণগঞ্জ জুলাই হত্যা মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিচার শুরুর আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 10 জুন দিন ধার্য করা হয়েছে। মামলায় 24-19 জুলাই শিক্ষার্থী পারভেজ, শিশু রিয়া সহ 6 জনকে হত্যাসহ মোট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এসব অভিযোগ প্রমাণের জন্য ট্রাইব্যুনালে 18টি ভিডিও ক্লিপ, অডিও, প্রায় 300 পৃষ্ঠার দালিলিক নথি এবং 61 জন সাক্ষীর তালিকা জমা দিয়েছে প্রসিকিউশন। এদিকে চট্টগ্রামে অসীম সহ 6 জনকে হত্যা অভিযোগ গঠনের শুনানির জন্য 4 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয় মামলা চলে যাচ্ছে গাড়ির মালিকের ঠিকানায়। রাজধানীর 8টি পয়েন্টে এ পদ্ধতি চালু হলেও পর্যায়ক্রমে সব সিগন্যালেই এর আওতায় আসবে। SM সালাউদ্দিন ও মীর মোহাইমিনুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। ব্যস্ত সড়কে নিয়ম মানার প্রবণতা নেই অনেকেরই, কিন্তু শৃঙ্খলা রক্ষায় আপ্রাণ চেষ্টা ট্রাফিক পুলিশের। এবার রাজধানীতে সড়কে নিয়ম মানাতে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। সময় মতো জরিমানা পরিশোধ না করলে কপালে জুটতে পারে কারাবাসও। আপাতত মহানগরের 8টি সিগন্যাল পয়েন্টে বসেছে বিশেষ ক্যামেরা। 1 বছরের মধ্যে যা 120টিতে উন্নীত করার লক্ষ্য ট্রাফিক বিভাগের। AI ক্যামেরায় শৃঙ্খলা ভাঙার দৃশ্য ধরা পড়লেই ধারণ হয়ে যায় ভিডিও। তারপর এখান থেকেই বিস্তারিত তথ্য নিয়ে দেয়া হয় মামলা। এই পর্যন্ত 2000-এর বেশি ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। চলছে 400-এরও বেশি মামলার প্রক্রিয়া। ট্রাফিক পুলিশ বলছে সুফল মিলতে শুরু করেছে AI ক্যামেরার। সম্পূর্ণভাবে কাজটা চালু করুক, তারপর দেখা যাবে কি অবস্থা হয়। আশা করি ভালো হবে। আমি সঠিক যেটা জানি না, এটা কেমন করে বলবো। 60% গাড়ি মানতেছে। এমন পদ্ধতি কার্যকর করতে নীতিগত সংস্কারে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির মাধ্যমে যে মামলা, এটা একটা ভালো উদ্যোগ হবে। ড্রাইভার কমপ্লায়েন্স বাড়বে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তবে যোগাযোগ খাত নিয়ে দীর্ঘদিন কাজ করা এই বিশেষজ্ঞের মতে AI ক্যাম চালুর আগে আরো যাচাই বাছাই প্রয়োজন ছিল। AI কে যেভাবে গেইনফুলি ইউজ করতেছে তার সিস্টেমের জন্য বেনিফিটটা দেখাতে পারছে। আমাদের সিস্টেমটাকে আমরা ইগনোর করেছি। বিষয়টি নিয়ে প্রচার না থাকার অভিযোগ উড়িয়ে দিচ্ছে ডিএপি ট্রাফিক বিভাগ। অবশ্যই এই মহানগরী মেগাসিটিকে আমরা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে পারবো। ডিএমপি ট্রাফিকের নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন চালকরাও। সড়কে শীঘ্রই এর সুফল মিলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ঢাকার মতো জনবহুল নগরীতে প্রযুক্তিগত এই পদ্ধতি ঠিক কতটা কাজে দেবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পাসে ঢুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বহিরাগত যুবকের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের মধ্যে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হলের পাশে এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পথচারীরা টের পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। অভিযুক্ত এ সময় দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তকে শনাক্তে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায়। সেখানে কয়েকজন নারী শিক্ষার্থী, প্রক্টর ও জাকসু নেতার উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে জানিয়েছে, তাকে আইডেন্টিফাই করা হয়েছে। এই ঘটনাটা যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করার ব্যবস্থা করবে। ঘটনার পর পুরো ক্যাম্পাসে বিরাজ করছে চরম ক্ষোভ ও উদ্বেগ। সময় সংবাদ, সাভার। 9 বছর পর ঐতিহাসিক সফরে চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছায় তাকে বহনকারী বিমান। বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 3 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতি ও শুক্রবার চীনা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাণিজ্য, তাইওয়ানের পাশাপাশি ইরান ইস্যু গুরুত্ব পেতে পারে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবরে।